হাই গাইস, তোমরা যারা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট আছো তাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটু প্রবলেম থাকে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের সিলেবাস হিউজ, আনলিমিটেড, যে কোনো জায়গা থেকে আসতে পারে। তাই আমাদের মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা কভার করা খুব চাপের, আর আমরা সবাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আতঙ্কে থাকি। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা টপিক যেটা পড়তেও খুব ইন্টারেস্টেড লাগে আর মনে রাখাটাও সহজ। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কিছু পদ্ধতি আছে। কারেন্ট অ্যাফেয়ার্স শর্ট টার্মে 1 মাস 2 মাস বা 7 দিনে, এক্সামের 7 দিন আগে এরকমভাবে পড়লে হয় না। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার নিয়ম: প্রত্যেক দিন তোমাকে ডেলি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দেখতে হবে, অথবা কোনো ক্লাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে। তারপরে তোমার 6 দিন যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট হবে, 6 দিন বা 7 দিনের, সেটা এক সপ্তাহ পর পর মানে উইকলি তোমাকে রিভাইজ করতে হবে। উইকলি রিভাইজ করার পর তোমার বিভিন্ন সাইটে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাওয়া যায়, বা অনেক মান্থলি ম্যাগাজিন বেরোয়, অ্যাচিভার্স আছে, অনেক ম্যাগাজিন আছে। তো যে কোনো একটা থেকে তোমার পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার আরেকবার রিভাইজ করে নিতে হবে। এইভাবে পুরো বছর ধরে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়লে তারপরে মনে রাখা অনেকটা সহজ হয়। আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলবো, এক্সাম 3 মাস বাকি আছে মাত্র। এই 3 মাসে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কী করে তৈরি করবে? প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স ওভাবে পড়ে থাকলে তারপরে এক্সামের আগে প্রিপারেশন নেওয়াটা খুব ইজি হয়। কারণ এক্সামের আগে জাস্ট টপিক করে বেছে আরও একবার রিভাইজ করলে সেটা খুব তাড়াতাড়ি মনে এসে পড়ে। রেলের গ্রুপ ডি এক্সাম আর 2 মাস মতো আছে, 2 আড়াই মাস আছে। তো এখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কী করে রেডি করবে আমি সেই নিয়ে একটু আলোচনা করব। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ইম্পর্টেন্ট টপিক, যে টপিক ধরে পড়লে অনেক হেল্প পাওয়া যায়, সেই টপিকগুলো আমি তোমাদের বলবো। প্রথমে ইম্পর্টেন্ট ডেজ। সারা বছরে কিছু ইম্পর্টেন্ট ডেজ আছে, যেমন 9th জানুয়ারি, 10th জানুয়ারি, 15th জানুয়ারি, 15th জানুয়ারি আর্মি ডে, তারপর ক্যান্সার ডে, আর্থ ডে, ওয়াটার ডে, এইরকম যে দিনগুলো আছে ইম্পর্টেন্ট এক বছরে, সেগুলো তোমরা একটু পড়ে যেও, কারণ এই দিনগুলো থেকে দেয়। তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো অ্যাওয়ার্ডস। আমাদের বিভিন্ন যে ন্যাশনাল অ্যাওয়ার্ডসগুলো আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডস, ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডগুলো ইন্ডিয়ান কেউ পায়, আর ন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে যেমন সাহিত্য একাডেমি আছে, পুলিশদার আছে, সরস্বতী সম্মান আছে। তো এই ধরনের অ্যাওয়ার্ডগুলো যারা পায় সেগুলো একটু পড়ে রাখবে, কারণ এগুলো একটা পাবেই তোমরা। তারপরে বলবো, রিসেন্ট যে স্টেটগুলোতে ইলেকশন হলো, এই স্টেটগুলোর যে নতুন চিফ মিনিস্টার হলো সেই চিফ মিনিস্টারের নামগুলো, তারপর কোথাও কোনো স্টেটে রিসেন্ট গভর্নর অ্যাপয়েন্ট হলে সেই গভর্নরের নামগুলো, তারপর কোনো সেন্ট্রাল যে ডিপার্টমেন্ট আছে, সেন্ট্রালের ইম্পর্টেন্ট যে স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্টগুলোর, ওগুলোর কোনো নতুন মিনিস্টার অ্যাপয়েন্ট হলে সেইগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এছাড়াও গভর্নমেন্টের বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে, গভর্নমেন্টের কনস্টিটিউশনাল, নন কনস্টিটিউশনাল যে বডিগুলো আছে, সেই বডির হেড যেমন সেবি আছে, সিডবি আছে, তারপর এনসিপিআই আছে, তো ইসরো আছে, সিবিআই আছে, এই ধরনের যে অর্গানাইজেশনগুলো আছে, এগুলোর রিসেন্ট কোনো অ্যাপয়েন্টমেন্ট হলে বা এগুলোর হেডকে এগুলোও দেয়। তারপরে সিভিসি, সিআইসি, সিভিসি মানে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশনার, তো এগুলোও খুব ইম্পর্টেন্ট হয় এক্সামের জন্য। তোমরা দেখতে পাবেই, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার খুলে দেখো দেখবে এইভাবেই পুরো টপিক ধরে ধরে প্রত্যেকটা শিফটে একটা না একটা দিয়েছেই। তারপরে অ্যাপয়েন্টমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয়ে যায় কোনো জায়গায় যদি কোনো মহিলা প্রথমবার অ্যাপয়েন্ট হয়। তো আমাদের এখানে উইমেন অ্যাপয়েন্টমেন্টটা খুব এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। তো কোথাও মহিলা যদি অ্যাপয়েন্টমেন্ট হয় সেটাও তোমরা ভালো করে জেনে নিও। জাস্ট গুগল করবে, সব পেয়ে যাবে, যে রিসেন্ট উইমেন ইন সাম অর্গানাইজেশন হেড, এরকম সার্চ করবে, দিয়ে দেবে। তারপরে বুকস অ্যান্ড অথর্স, রিসেন্ট এক বছরে 1.5 বছরে যে ইম্পর্টেন্ট রাইটারের যে বইগুলো পাবলিশ হলো, বা যেই বইগুলো নিয়ে দেশে কন্ট্রোভার্সি তৈরি হয়, এই ধরনের বইগুলো এক্সামের ফেভারিট কোশ্চেন হয়ে যায়। তারপর বলবো, আমাদের যে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড হয়,
সেই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন দেয় যে বেস্ট অ্যাক্টর কে পেয়েছে, বেস্ট মুভি, বেস্ট ডিরেক্টর। তো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড থেকে তোমরা মোটামুটি একটা কোশ্চেন পেয়ে যাবে। ফিল্ম অ্যাওয়ার্ডসের মধ্যে অস্কার, বাফটা এগুলোও পড়ে। অস্কার আর বাফটা মানে ব্রিটিশ যে অ্যাওয়ার্ডটা দেয়, অস্কার আর বাফটার, যে বেস্ট মুভি, তারপর বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ডিরেক্টর, জাস্ট এই চারটে পড়লেই এনাফ হয়। আরও একটা ইম্পর্টেন্ট টপিক হলো রাশিয়া আর ইউক্রেনের ওয়ার হচ্ছে। এই রাশিয়া ইউক্রেনের ওয়ারে যে সংগঠনগুলো যুক্ত, যেমন ন্যাটোর নাম সবাই শুনছো, ইউনাইটেড নেশনস, তারপরে রাশিয়া বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ক্যাপচার করছে, চার্নিবাল আছে। তো চার্নিবাল ডিজাস্টার কবে হয়েছিল, এই থেকে এইটাও ইম্পর্টেন্ট হয়। তো এই রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে যে রিলেটেড টপিক তোমরা পাবে সেগুলো পড়ে নেবে। রাশিয়ার প্রেসিডেন্ট, ইউক্রেনের প্রেসিডেন্ট, তারপর রাশিয়া ইউক্রেনের যে দুটো এরিয়াকে মানে রিপাবলিক অ্যানাউন্স করেছে, রাশিয়া এর আগেও দুটো এরিয়াকে, যেমন জর্জিয়ার একটা এরিয়াকে রিপাবলিক অ্যানাউন্স করেছিল, সেই এরিয়াটার নাম কি। তো তারপর রাশিয়া কবে মানে G8 থেকে বেরিয়েছে, কবে ক্রিমিয়াকে নিয়েছিল, এই কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট হয়। আর এই লাস্ট 2 বছর কোভিড হলো, কোভিড নিয়ে বলবো। কোভিডের যে ভ্যাকসিনগুলো আবিষ্কার হয়েছে, প্রত্যেকটা ভ্যাকসিনের আবিষ্কার কোন কোম্পানি আবিষ্কার করেছে আর কোন কান্ট্রির ভ্যাকসিন, খুব ভালো করে পড়ে যেও। মেইনলি ইন্ডিয়াতে যে ইন্ডিজিনিয়াসলি ভ্যাকসিনগুলো তৈরি হয়েছে সেগুলো তো খুবই ইম্পর্টেন্ট, মানে কোন ভ্যাকসিনটা কোন কোম্পানির মানে ডেভেলপ করেছে। তারপর যে চিলড্রেনদের কোন ভ্যাকসিন ফার্স্ট দেওয়া হয়েছে, ইন্ডিয়াতে কোন ভ্যাকসিন ফার্স্ট হয়েছে, কোনটা ডিএনএ ভ্যাকসিন, কোনটা আরএনএ ভ্যাকসিন, এগুলো। তারপর কোন ভ্যাকসিনটা কিভাবে ডেভেলপ হয়েছে এই নিয়ে। তারপর কোভিড নিয়ে বিভিন্ন মানে স্টেটের গভর্নমেন্ট বিভিন্ন পলিসি করেছিল, কেউ কোভি ভ্যান করেছিল, অক্সি ভ্যান করেছিল, তারপর কোভি অ্যাম্বুলেন্স করেছিল। তারপর মানে অনেক স্টেট এই কোভিড নিয়ে, তোমরা জানো এই লাস্ট 2 বছরে যে কী হয়েছে। তো এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। আর করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্টগুলো আছে সেই ভ্যারিয়েন্টের নামগুলো পড়ে যে B.1.1. এরকম দিয়ে যে ভ্যারিয়েন্টের নামগুলো আছে, এগুলো যে মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারিয়েন্ট যেগুলো, যেমন অমিক্রন, ডেল্টাক্রন, এই ভ্যারিয়েন্টগুলোর ওই নামগুলো পড়ে যেও। আর যে ভ্যারিয়েন্টগুলোর কোন কান্ট্রিতে ফার্স্ট দেখা গেছে সেগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। আর এই করোনার সাথে সাথে আগের যে মহামারীগুলো আছে সেই মহামারীগুলোও মানে ফার্স্ট কোথায় দেখা গেছিলো, বা ইন্ডিয়াতে ফার্স্ট মানে কোন জায়গায় দেখা যায়, যেমন জিকা ভাইরাসের কেস ইন্ডিয়াতে ফার্স্ট কোথায় দেখা যায়, এই ধরনের কোশ্চেনগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়। নিউ নেম চেঞ্জ, আমাদের রিসেন্ট এই 1-1.5 বছরে প্রচুর নেম চেঞ্জেস হয়েছে, অনেক জায়গার, অনেক সিটির, অনেক রেল স্টেশনের। তো এই নেম চেঞ্জগুলোও তোমরা পড়ে যেও, এই নেম চেঞ্জগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তারপরে বলবো বিভিন্ন মিলিটারি এক্সারসাইজ অনেকে স্ট্যাটিকের জায়গায় পড়ে, কিন্তু যদি লক্ষ্য করে দেখো যে মিলিটারি এক্সারসাইজগুলো যেগুলো রিসেন্ট ইয়ার্সে হয় মোটামুটি ওগুলোই দেয়। আর যে কান্ট্রিগুলোর সঙ্গে একটু মানে কন্ট্রোভার্সি চলে ইন্ডিয়ার, সেই কান্ট্রিগুলোর সঙ্গে যে এক্সারসাইজ সেগুলোও দেয়। তারপর বিভিন্ন ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল সামিটস হয়, আমরা যেমন লাইক ব্রিক্স, সার্ক, তারপর রিসেন্ট গ্লাসগোতে COP27 হলো। এই ধরনের সামিটগুলো কোথায় হয়েছে, কত সালে হয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তারপরে স্পোর্টস নিউজের দিকে বলবো আমি, সবথেকে ইম্পর্টেন্ট হলো টেনিস গ্র্যান্ড স্ল্যাম যেগুলো হয় ওগুলো থেকে একটা কোশ্চেন দেয়। তোমরা লাস্ট 2 বছরের টেনিস গ্র্যান্ড স্ল্যাম যেটা হয় 4টে আছে, মানে 8টা নাম তোমাকে মনে রাখতে হবে। 8টাও মনে রাখতে হবে না, কারণ নোভাক জোকোভিচ অনেক কটা পেয়ে গেছে, 2020 ম্যাক্সিমামটাই পেয়েছে নোভাক জোকোভিচ। তো এই টেনিস গ্র্যান্ড স্ল্যামগুলো মনে রাখবে যে কে জিতেছিল। জাস্ট মিক্সড ডাবল না, সিঙ্গেলসটা, যে মেন সিঙ্গেলটা ইম্পর্টেন্ট হয়, আর কোথাও কোথাও মেয়েটাও দিয়ে দেয়। তো জাস্ট টেনিস গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস এটা পড়বে। তারপরে বিভিন্ন আপকামিং স্পোর্টস ইভেন্ট, যে সামনে কোনো ইন্টারন্যাশনাল, যেমন IPL কোথায় হবে, বা ICC T20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, ICCর মানে 50 ওভার ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, তার এই ধরনের যে ইভেন্টগুলো। তারপর নেক্সট অলিম্পিক কোথায় হবে, উইন্টার অলিম্পিক কোথায় হবে, নেক্সট এশিয়ান গেম কোথায় হবে,
তো এইগুলোর এই ভেন্যুগুলো আর কোন সালে হবে এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়। এর সাথে সাথে যে রিসেন্ট 2 বছরে যে মানে ইম্পর্টেন্ট স্পোর্টসগুলো হয়েছে, যেই স্পোর্টসগুলো মানে 4 বছর পর পর হয়, সেগুলোর রিসেন্ট মানে আগের যেটা হয়েছে সেইটাতে সাপোজ অলিম্পিকে মানে ইন্ডিয়ার যারা গোল্ড পেয়েছে বা সিলভার পেয়েছে, এইবার এক্সামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা মানে শিফটে দেখতে পাবেই অলিম্পিক থেকে। তারপর মানে মেন অলিম্পিকের থেকেও প্যারা অলিম্পিকে যারা অ্যাম্পিউটি হয় তারা পার্টিসিপেট করে। তো প্যারা অলিম্পিকের যে যারা পেয়েছে মেডেল, সেটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তারপর অলিম্পিক প্যারাঅলিম্পিক বাদেও আরও যে ইন্টারন্যাশনাল গেমগুলো আছে, সেই গেমগুলোর উইনার মানে ইন্ডিয়ান উইনার যদি হয় তাহলে। আর ক্রিকেট নিউজ নিয়ে বলবো, ক্রিকেটে মহিলা দলের ক্যাপ্টেন, তারপর পুরুষ দলের ক্যাপ্টেন, বা আইসিসির যে অ্যাওয়ার্ডগুলো আছে, যে আইসিসি যে প্রতিবার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস দেয়, যে বেস্ট টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার, তারপরে বেস্ট ব্যাটসম্যান অফ দ্য ইয়ার, বেস্ট বোলার অফ দ্য ইয়ার, এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার, তো এগুলো দেখে যাবে। আর যদি এর মধ্যে কেউ ইন্ডিয়ার অ্যাওয়ার্ড পায় তো সেটা তো খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপরে বিভিন্ন স্পোর্টস র্যাঙ্কিং হয়, যে স্পোর্টস র্যাঙ্কিংয়ে কে কত নম্বরে আছে, তো এই স্পোর্টস র্যাঙ্কিংগুলো ইম্পর্টেন্ট হয়। তারপরে রিসেন্ট যদি কেউ ইন্ডিয়ার কোনো ইম্পর্টেন্ট ম্যাচে হ্যাটট্রিক করে, সেটাও এক্সামে তুলতে আমি দেখেছি। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো এগুলো দেখতে পারবে। তারপরে রিসেন্ট কোনো স্টেটে যদি কোনো স্টেট ফেস্টিভ্যাল হয়, সেটাও এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়। রিসেন্ট কোনো ন্যাশনাল পার্ক নতুন হলে, ইন্ডিয়াতে কোনো টাইগার রিজার্ভ নতুন হলে, রিসেন্টলি অনেক কটা টাইগার রিজার্ভ হয়েছে, বিহারে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়েছে, নতুন ওয়েটল্যান্ড হয়েছে, আসামে 2টো ন্যাশনাল পার্ক হয়েছে, তারপর ন্যাশনাল পার্কের নেম চেঞ্জ হয়েছে। তো এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়লেও এই যেহেতু নতুন হয়েছে তাই এগুলো এক্সামে আসে। তারপরে বলি জিআই ট্যাগ নিয়ে। জিআই ট্যাগ একটা খুব ইম্পর্টেন্ট টপিক। লাস্ট 1-1.5 বছরে যে জিনিসগুলো জিআই ট্যাগ পেয়েছিল সেগুলো তোমরা পড়েছো, মানে যে সব জিনিস না, অনেক জিনিস জিআই ট্যাগ পায়, তবে যেগুলো খুব মানে চর্চায় থাকে আর খুব ইম্পর্টেন্ট জিনিস, সেইগুলোর কোন স্টেট জিআই ট্যাগ পেয়েছে সেটাও জেনে নিও। আর রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বাসমতি রাইস নিয়ে হচ্ছিলো, তো এই ইস্যুগুলোও তোমরা একটু দেখেছো। র্যাঙ্কিং ইন্ডেক্স প্রচুর আসে, প্রত্যেক শিফটে দেখতে পারবে র্যাঙ্কিং আর ইন্ডেক্স। যেমন কারাপশন পারসেপশন ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, জাস্ট ইন্ডিয়ার র্যাঙ্কটা পড়বে, আর যে কান্ট্রিগুলো ফার্স্ট জাস্ট ওই র্যাঙ্কটা পড়বে, লাস্ট পড়তে হবে না। আর বাদ বাকি 2, 3, 4 এরকম র্যাঙ্কিং মনে রাখতে হবে না। মোস্ট ইম্পর্টেন্ট হলো ইন্ডিয়ার র্যাঙ্ক কত, তারপরে জাস্ট ফার্স্ট কোন কান্ট্রি হয়েছে। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স, কারাপশন পারসেপশন ইন্ডেক্স, তারপর ডেমোক্রেসি ইন্ডেক্স, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, এই ধরনের ইন্ডেক্স আছে, তোমরা যদি গুগল করো পেয়ে যাবে। তারপর আরও একটা কোশ্চেন আসে, আমি দেখেছি, জাস্ট এই টপিকটা অনেকে অ্যাভয়েড করে যায়। রিপাবলিক ডেতে যে বেস্ট ট্যাবলো হয়, সেই বেস্ট ট্যাবলোটা তোমার আপকামিং এক্সামগুলোতে দেয়ই, আমি প্রচুর দিতে দেখেছি। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হয় ইম্পর্টেন্ট গভর্নমেন্ট যে পলিসিসগুলো হয়, যে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো পলিসি করলো, মেনলি মেয়েদের নিয়ে যদি কোনো পলিসি করে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কন্যাশ্রী হয়েছে, রূপশ্রী হয়েছে, তোমরা আগের পেপারগুলো খুলে দেখবে, এগুলো অনেক মানে ভারতের এক্সামগুলোর অনেক পেপারে এগুলো এসছে। তো এই ধরনের যদি কোনো ইম্পর্টেন্ট প্রকল্প হয় আর সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইম্পর্টেন্ট স্কিম হয়, এগুলোও এক্সামে দেয়। আর গভর্নমেন্ট পলিসিগুলো নিয়ে বলার সময় বলবো যে গভর্নমেন্ট যে খুব ইম্পর্টেন্ট যে পলিসি, যেমন আবাস যোজনা, তারপর কৃষকদের যে ইন্স্যুরেন্স দেওয়া হয়, এই ধরনের স্কিমগুলো কবে ফার্স্ট চালু হয়েছিল, এটাও পরীক্ষাতে আসে। তো এটা যদিও স্ট্যাটিকের মধ্যে পড়ে যায়, তবুও কারেন্টে যদি চর্চায় থাকে, তাই আমি কারেন্ট রিলেটেড বলে দিলাম। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি তোমরা কত দিনের পড়বে, এটা অনেকের মনে ডাউট থাকে যে কত দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রেডি করবো। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স সেভাবে বলা যায় না,
তোমরা মোটামুটি তোমাদের এক্সামের মানে 1.5 বছর আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি পড়ে রেখো, কারণ রেলের কোনো গ্যারান্টি নেই। আমাদের 2018 এক্সামগুলোতে ইভেন 2 বছর আগে কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়ে দিয়েছিল। তো তোমরা মোটামুটি ওই 1.5 বছর থেকে 2 বছর পড়তে হবে না, 1.5 বছর তোমরা পড়ো, মানে আমার মনে হয় একদম পুরো 100% কমন, 100% বলবো না, মোটামুটি 80 থেকে 90% কমন পেয়ে যাবে। আর টপিক ধরে পড়লে মনে রাখাটা খুবই সহজ হবে। আবার বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট 1-2 দিনের মানে ওঠানোর মতো কোনো সাবজেক্ট নয়। কারেন্ট অ্যাফেয়ার্সে আনলিমিটেড কোশ্চেন্স থাকে, মানে কোশ্চেন্স হয় প্রতিদিন, নতুন নতুন অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে। এবার কোনটা তোমার এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেটা একটুখানি এক্সামের কোশ্চেন ঘাটলেই তোমরা বুঝে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সময় তোমরা মানে ধরো কোনো কোশ্চেন আসলো যে ভারতবর্ষের 14তম রাষ্ট্রপতির নাম কী, তখন তোমরা বলবে রামনাথ কোবিন্দ। বা ভারতবর্ষের 13তম রাষ্ট্রপতির নাম কী। কোশ্চেন এইভাবেও দেয়, কোনো সামিট হলে সেটা কততম সামিট, বা কোনো জায়গায় যেমন চিফ জাস্টিস কততম চিফ জাস্টিস, ওইভাবে উঠিয়ে দেবে যে মানে ভারতের 26তম চিফ জাস্টিসকে বা ভারতের 50তম চিফ জাস্টিসকে। এরকম রিসেন্ট যে মানে অ্যাপয়েন্টমেন্টগুলো হবে বা রিসেন্ট যে সামিটগুলো হবে সেগুলো কততম সামিট সেটাও খুব ভালো করে পড়ো। জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ইজিলি হয়ে যাবে। একটু ডেডিকেটেডলি পড়ো এই এক্সামটার জন্য, লাস্ট 1.5-2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপেয়ার করো। আর শুধু এইটাই না, তোমার আমি বলবো যে শুধু রেলের গ্রুপ ডি না, ফিউচারে অনেক আরও এক্সাম দেওয়ার চান্স পাবে। তোমরা যদি রেলে জয়েন করো তারপরেও অনেক এক্সাম দেওয়ার চান্স পাবে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে এখন থেকেই প্রতিদিন পড়ে রাখার চেষ্টা করো। এতে তোমাদের মানে এখন রেলের গ্রুপ ডির পাশাপাশি ফিউচারের এক্সামগুলোতেও অনেক হেল্প হবে। চলো, বেস্ট অফ লাক।